আমি ভাস্বতী রয়েছি আপনাদের সঙ্গে গুচ্ছ গল্পকথার সন্ধান। নমস্কার, আপনারা শুনছেন গুচ্ছ গল্পকথা। গুচ্ছ গল্পকথা হলো গল্পের সম্ভার। এখানে ভৌতিক গল্প, অদ্ভুত থেকে অলৌকিক গল্প, রোম্যান্টিক থেকে রোমাঞ্চকর গল্প ও জীবনের অভিজ্ঞতা শুনতে পাবেন। আমাদের নতুন প্রচেষ্টা আপনাদের সাপোর্ট ও ভালোবাসার অপেক্ষায় রইল। আপনাদের ভালোবাসাই আমাদের আরও উৎসাহ দেবে নতুন কাজ করার। তাই সবসময় পাশে থাকবেন এবং শুনতে থাকবেন গুচ্ছ গল্প কথা। আজকে নিয়ে এসেছি এপিসোড নম্বর 3। আজকে কোনো গল্প নয়, আজকে আছে রোমহর্ষক একটি ঘটনা। দিনটা 22শে নভেম্বর 1993 সাল। কলকাতার একটা ব্যস্ত সকাল, অন্য দিনের মতোই। খবরের কাগজে চোখ বোলাতে গিয়ে চোখে পড়ল একটি হেডিং। একটি পরিবারের 3 জনকে পাওয়া গেছে বাড়িতে মৃত অবস্থায় এবং এক নাবালককে পাওয়া গেছে হাত পা ও মুখ বাঁধা অবস্থায়। কলকাতার পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্তে তৎপর হলো। কলকাতা পুলিশের নাবালককে সন্দেহজনক মনে হলো, কারণ নাবালকের পরিবারের মৃত্যু হলো ও তাকে চেয়ারে বেঁধে রাখা হলো, কিন্তু তার শরীরে একটি আঁচড় কিংবা আঘাতের চিহ্নও পাওয়া গেল না। নাবালককে জেরা করল পুলিশ। সেখানে নাবালক স্বীকার করল যে এই খুনের মাস্টার মাইন্ড সে নিজেই। কলকাতায় সংঘটিত এই হত্যাকাণ্ড ভারতীয় ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে একটি অত্যন্ত চাঞ্চল্যকর এবং কুখ্যাত অধ্যায় হিসেবে বিবেচিত। এই ঘটনায় 16 বছর বয়সী সজল বাড়ুই তার বাবা, সৎ মা এবং সৎ ভাইকে নৃশংসভাবে হত্যা করে। অপরাধের ভয়াবহ প্রকৃতি এবং অপরাধীর নাবালকত্ব তৎকালীন গণমাধ্যম ও জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। চলুন ঘুরে আসি সজলের ছোটবেলায়। ছেলেটির নাম সজল বাড়ুই, বাবা সুবল বাড়ুই। সুবল বাড়ুইয়ের প্রথম স্ত্রী নিয়তি বাড়ুই এবং তাদের একটি ছেলে সন্তানও ছিল। অন্যদিকে সুবল বাড়ুইয়ের একটি অবৈধ সম্পর্ক গড়ে ওঠে মিনতি নামক এক মহিলার সঙ্গে। সেই সম্পর্কের সন্তান হলো সজল বাড়ুই। সজলের বাবা কিছু বছর পর তার প্রথম স্ত্রীর কাছে ফিরে যায় সজলের মাকে ছেড়ে, এবং সজলকেও সাথে নিয়ে যায়। অর্থাৎ সজল তার সৎ মা, ভাই ও বাবার সাথে থাকতে শুরু করে। এই পারিবারিক অস্থিরতা সজলের শৈশব জীবনে গভীর প্রভাব ফেলে। সজল 8 বছর পর থেকেই তার নিজের মাকে আর দেখতে পায়নি। তার শৈশবের অভিজ্ঞতা ছিল অত্যন্ত প্রতিকূল ও বেদনাদায়ক। সজল পুলিশকে জানায় যে তাকে প্রায়ই নাকি তার সৎ মা ও সৎ ভাই জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা ও গরম লোহার ছ্যাঁকা দিয়ে নির্যাতন করত। এই তিক্ত অভিজ্ঞতাই সজলকে বিকৃত মানসিকতার মানুষ গড়ে তোলে ও তার মনে প্রতিশোধের স্পৃহা তৈরি করে, যা পরবর্তীতে নৃশংস অপরাধের ভিত্তি হিসেবে কাজ করে। আসুন শুনে নিই নৃশংস হত্যাকাণ্ডের বিবরণ। 22শে নভেম্বর রাত। 16 বছর বয়সী সজল তার 5 কিশোর বন্ধু নিয়ে উত্তর কলকাতার নিজ বাসভবনে প্রবেশ করে। তারা প্রথমে সজলের সৎমাকে একা পেয়ে তার মুখ বেঁধে একটি চেয়ারের সাথে বেঁধে ফেলে। এরপর সজলের সৎ ভাই বাড়িতে প্রবেশ করলে তাকেও বেঁধে ফেলা হয় ও সব শেষে বাবা বাড়ি ফিরলে মাঝরাতে এই হত্যালীলা ঘটানো হয়। হত্যার পদ্ধতি এক ভয়াবহ নৃশংসতার প্রকাশ পায়। তারা প্রথমে শ্বাসরোধ করে 3 জনকে হত্যা করার চেষ্টা করে। তাতে সৎ মা মারা গেলেও বাবা ও সৎ ভাইকে হত্যা করতে তারা ব্যর্থ হয়। তখন সজল ও রঞ্জিত তাদেরকে কুপিয়ে ও ছোড়া মেরে হত্যা করে। পুরো 3 ঘন্টা সময় লাগে এই ঘটনাটি সম্পূর্ণ হতে। এই ঘটনাটি শুধু মর্মান্তিক হত্যাকাণ্ডই ছিল না, এটি ছিল এক নাবালক বিকৃত মানসিকতা ও ঠান্ডা মাথায় পরিকল্পনার ইঙ্গিত। এবার শুনব সজলের স্বীকারোক্তি। হত্যাকাণ্ডের পর সজল নিজেকে একজন ভিকটিম বলে প্রমাণ করতে সক্ষম হয় এবং প্রথমে পুলিশকে বিভ্রান্ত করে। সে পুলিশকে জানায় যে তার মা ও সে আগের রাতে প্রায় 7টার দিকে টেলিভিশন দেখছিল, যখন 7 জন অজ্ঞাত ব্যক্তি তাদের ফ্ল্যাটে প্রবেশ করে এবং তাকে মুখ বেঁধে চেয়ারে বেঁধে ফেলে। এরপর তার মাকে অন্য ঘরে নিয়ে যায় এবং বেঁধে হত্যা করে। তার বাবা ও ভাই বাইরে ছিলেন এবং সে অজ্ঞান হয়ে যাওয়ায় তাদের কি হয়েছিল সে কিছুই জানে না।
কিন্তু কলকাতা পুলিশের সন্দেহ ক্রমশই বাড়তে থাকে। এর প্রধান কারণ সজলের শরীরে ধস্তাধস্তি বা আঘাতের কোনো চিহ্নই না থাকা, যা এমন একটি নৃশংস হত্যাকাণ্ডের ক্ষেত্রে অস্বাভাবিক। হত্যাকারীরা কেন এই প্রত্যক্ষদর্শীকে অক্ষত অবস্থায় ছেড়ে গেল, এই বড় মাপের প্রশ্নটি পুলিশের সামনে এসে দাঁড়ায়। পুলিশের মনে ক্রমশ সন্দেহ দানা বাঁধতে থাকে প্রবলভাবে। এই অসঙ্গতি মোড় ঘুরিয়ে দিল। অবশেষে পুলিশ সজলকে চেপে ধরে এবং নিবিড় জিজ্ঞাসাবাদের পর সজল তার অপরাধ স্বীকার করে ও হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ দেয়। তার এই বর্ণনা পুলিশের কল্পনার চেয়েও ভয়াবহ ছিল। আইনি প্রক্রিয়া ও রায়। সজল বাড়ুইয়ের আইনি প্রক্রিয়া ছিল দীর্ঘ এবং জটিল। তাকে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে নাবালকত্বকে মাথায় রেখে তার সাজা যাবজ্জীবন কারাদণ্ডতে পরিবর্তন করে কলকাতা হাইকোর্ট। 2000 সালে জুলাই মাসে সজলকে প্রশাসনিক সমস্যার কারণে দমদম ক্যান্টনমেন্ট থেকে মেদিনীপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয় এবং 2001 সালে সজলের কিডনি সংক্রান্ত সমস্যার জন্য কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 2001 15 সেপ্টেম্বর সজল হাসপাতাল থেকে পালিয়ে যায়। এরপর বহু বছর পর ছোটোখাটো চুরি ডাকাতির অপরাধে সজলকে গ্রেপ্তার করা হয় পুনরায় এবং 2017 সালে সে কারাগার থেকে মুক্তি পায়। এরপর তার সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি। আজকের উপস্থাপনা ছিল কলকাতার বুকে ঘটে যাওয়া একটি হত্যালীলার ঘটনা। তো এই ঘটনাটি আপনাদের চোখে কতটা জীবন্ত হয়ে উঠেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের মন্তব্য আমাদের কাছে খুবই মূল্যবান। এছাড়া গল্প বা ঘটনা নিয়মিত শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্প আসবে প্রতি সপ্তাহের মঙ্গল ও শনিবার সন্ধ্যায়। গুচ্ছ গল্প কথা হলো গল্পের সম্ভার। এখানে ভৌতিক গল্প, অদ্ভুত থেকে অলৌকিক গল্প, রোম্যান্স থেকে রোমাঞ্চকর গল্প শুনতে পাবেন। এছাড়া আপনারা আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ স্মৃতি কিংবা ভৌতিক অথবা অলৌকিক ঘটনা ও জীবনের বিভিন্ন অভিজ্ঞতাও শেয়ার করতে পারবেন। কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে আমাদের ইউটিউবের ডেসক্রিপশানে এবং স্ক্রিনেও দেওয়া থাকে। তো মেল আইডিতে মেল করুন শেয়ার করার জন্য। আপনাদের জীবন কথা আমি পড়ে শোনাবো এই চ্যানেলে। ধন্যবাদ।